ক্লাব ফুটবল ইজ ব্যাক। নতুন মৌসুম, নতুন প্লেয়ারদের নিয়ে প্রস্তুত ক্লাবগুলো, কিন্তু কিছু কিছু ঘটনা এখনও আগের মতোই আছে। যেমন লা লিগাতে রেফারিং নিয়ে কন্ট্রোভার্সি এখনও আছে ঠিক আগের মতোই ঝাঁঝালো। লিভারপুলের ডমিনেশনটা শুরু হলো লিগ চ্যাম্পিয়নদের মতোই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো। ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো ভক্তকে যদি আপনি জিজ্ঞেস করেন তার ফেভারিট পজিশন কোনটা, তিনি বলবেন 15। নেইমারের কান্নাটা দেখে মোটেই ভালো লাগার কথা না ব্রাজিল এবং নেইমার ভক্তদের। তবে যে ঘটনাটা দিয়ে আসলে শুরু করা দরকার সেটা হচ্ছে এই সপ্তাহে দুটো ট্রিবিউট দিয়ে। প্রথম ট্রিবিউটটা একটা হয়েছে অ্যানফিল্ডে, আরেকটা মলিনিউতে, এবং আরেকটা এই খুব কাছাকাছি সল্ট লেকে কলকাতায়। ডিয়েগো জটা জুন মাস পর্যন্ত লিভারপুলের প্লেয়ার ছিলেন, পর্তুগালের প্লেয়ার ছিলেন, কিছুদিন আগে নেশনস লিগ জিতেছিলেন। সেই জটা এখন আর নেই, কিন্তু তার স্মৃতিটা এখনও লিভারপুল, অ্যানফিল্ড এবং মলিনিউতে উলভসের সমর্থকরা, পর্তুগালের সমর্থকরা মনে রেখেছেন। ফুটবলকে কেন আপনি এত ভালোবাসেন, কেন এই ম্যাচগুলোর জন্য আপনি এত সময় ধরে অপেক্ষা করেন, তার কারণ শুধু এই ম্যাচগুলোর ইন্টেন্সিটি নয়, এই ম্যাচগুলোর রাইভালরি নয়। আপনি ফুটবলটাকে ভালোবাসেন কারণ আপনাদের জন্য, সমর্থকদের জন্য। সেই সমর্থকরাই তাই ডিয়েগো জটাকে মনে রেখেছেন অ্যানফিল্ডে, যখন কোপ এন্ড থেকে কিংবা পুরো অ্যানফিল্ডে এত সমস্বরে ইউ উইল নেভার ওয়াক অ্যালোন গাওয়া হয়েছে, তখন আপনার গায়ে কাটা দিতে বাধ্য, যে কারোরই গায়ে কাটা দিতে বাধ্য। অন্যদিকে মোহাম্মদ সালাহ যখন ম্যাচ শেষে কোপ এন্ডের সামনে যে কেঁদেছেন, তিনি হয়তো মনে করেছেন যে কিছুদিন আগেই হয়তো তার পার্টনার ডিয়েগো জটা তাকে একটা বল বাড়িয়ে দিতে পারতেন, সেই গোলে অ্যাসিস্টটা তিনি হয়তো পেতে পারতেন। সেই ডিয়েগো জটা নেই, কিন্তু অ্যানফিল্ডে সবাই ডিয়েগো জটার মেমোরিটাকে, প্রিমিয়ার লিগের সবাই ডিয়েগো জটাকে মনে রেখেছেন। এবং তার ভাই আন্দ্রে সিলভার জন্য যেভাবে অ্যানফিল্ড সেজেছিল, সেটা আপনাকে ফুটবল ভক্ত হিসেবে আবেগতাড়িত করতে বাধ্য। আপনি চলে যান উলভস ম্যানচেস্টার সিটির ম্যাচে। উলভস ম্যাচে মলিনিউর হয়ে, অর্থাৎ উলভসের হয়ে ডিয়েগো জটা খেলেছেন বেশ অনেকগুলো বছর, 44টা গোল তার আছে। কিন্তু তিনি যে এখনও উলভসের একজন, সেটা ওই টিফোতেই প্রমাণ করে দিয়েছে। সেই টিফোতে লেখা ছিল, উইল রিমেম্বার ইউ ওয়েন ইউ ওয়াক ইন ফিল্ডস অফ গোল্ড। তার স্ত্রী রুট কার্ডোসো এবং খুবই কাছের বন্ধু রুবেন নেভস, যিনি একসময় উলভসের জার্সি পরেই খেলতেন এই ডিয়েগো জটার সঙ্গে, তিনিও ছিলেন মাঠে। আপনাদের হয়তো মনে থাকার কথা যে আল হিলালের হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হেরে যাওয়ার ঠিক পরপরই তিনি ফিরে এসেছিলেন শেষকৃত্য অনুষ্ঠানে তার বন্ধুকে আরেকবার দেখার জন্য। সেই রুবেন নেভস, রুট কার্ডোসো, মলিনিউ, অ্যানফিল্ড সব কিছুই মিলেমিশে একাকার হয়ে যায়, কারণ ফুটবল ইজ দ্য বিউটিফুল গেম। ফুটবল সবাইকেই ফিরিয়ে দেয় সে আবেগতাড়িত মুহূর্ত, ডিয়েগো জটার জন্য, আপনার জন্য। এবার একটু ফিরে আসি ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বি, মোহনবাগান সুপার জায়ান্টস। এই কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গল 2023-এর আগস্টের পর প্রথমবার তারা মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়েছে তাদের গ্রিক গড দিয়ামান্তাকসের একটা ব্রেসের কারণে। কিন্তু ম্যাচটা নিয়ে কথা বলছি না, বলছি ম্যাচের পর যে ঘটনাটা ঘটেছে। ইস্ট বেঙ্গলে এবার নাম লিখিয়েছেন একজন প্যালেস্টাইনের ফুটবলার মোহাম্মদ রাশিদ, যাকে বাসিম রাশিদ বলেও অনেকেই চেনেন। তিনি অলরেডি ডুরান্ড কাপে খেলেছেন 4টা ম্যাচ। কিন্তু আনফর্চুনেটলি শুক্রবার জানা গেল যে তার বাবা, যিনি ফিলিস্তিনেই থাকেন, তিনি মারা গেছেন। ফিলিস্তিনে এখন কি চলছে, ইসরায়েলের আগ্রাসন, সেটা বাড়তি করে বলার কিছু নেই। কিছুদিন আগেই প্যালেস্টিনিয়ান পেলে নামে পরিচিত একজন প্লেয়ার ছিলেন ওবায়দ সুলতান, তিনি মারা গিয়েছিলেন এবং তার জন্য যেই মেসেজটা ইউএফএ লিখেছিল সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেরকম একটা ঘটনা মোহাম্মদ বাসেমের বাবার ক্ষেত্রে ঘটেছে। বাসেমের বাবা মারা গেছেন এবং তাকে শেষবারের মতো দেখার জন্য মোহাম্মদ রাশিদ তিনি উড়ে গেছেন ফিলিস্তিনে। তিনি ম্যাচটা খেলতে পারেননি এবং অস্কার ব্রুজন, যিনি একসময় বসুন্ধরা কিংসের কোচ ছিলেন, তিনি বলছেন যে তাকে না পাওয়াটা ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় লসের জায়গা। কিন্তু শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতেছে। ম্যাচটা জিতে তারা যে কাজটা করেছে, সেই পুরো ম্যাচটা তারা উৎসর্গ করেছে মোহাম্মদ রাশিদের জন্য, বাসেম রাশিদের জন্য, যিনি হয়তো ফিলিস্তিন পৌঁছেছেন, সুস্থ সবল আছেন। বাসেম রাশিদ ইস্ট বেঙ্গলের 74 নম্বর জার্সি পরে খেলেন। সেখানেও একটা তার ট্রিবিউটের ব্যাপার রয়েছে। এক সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে কেন বাসেম রাশিদ 74 নম্বর জার্সি পরে খেলেন। তিনি উত্তরে বলেছিলেন তার বাবার জন্ম মাস 7 অর্থাৎ জুলাই মাস, আর মায়ের জন্ম মাস হচ্ছে এপ্রিল অর্থাৎ 4। সে কারণে তিনি 74 নম্বর জার্সিটা পরেন। জুলাইয়ের 7, এপ্রিলের 4 মিলে সেই 74 থেকে 7টা তার জীবন থেকে ঝরে গেছে, চলে গেছে। কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়াররা এবং সমর্থকরা তারা এটা মনে রেখেছেন এবং ম্যাচটা তারা উৎসর্গ করেছেন বাসেম রাশিদের জন্য। এবং পুরো কলকাতা ডার্বি জুড়ে যে উন্মাদনা, যে উত্তেজনা পুরো ম্যাচ জুড়ে দেখা গেছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, সেখান থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে। সেখান থেকে একটা আফসোসের কথা একটু বলতেই হয়, যেখানে কলকাতা ডার্বিতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচে যে ধরনের টিফো, যে ধরনের ব্যান্টারিং পুরো ম্যাচ জুড়ে দেখা যায়, সেটার কোনো কিছুই হয়তো ঢাকা ডার্বিতে, আবাহনী মোহামেডানের ডার্বিতে এখন খুব একটা নেই। আপনি 2023-এর ফেডারেশন ফাইনাল
এর কথা বলতে পারেন, ফেডারেশন কাপ ফাইনালের কথা, কিন্তু এর আগে পরে মিলে যে ট্রানজিশনটা হয়েছে 90-এর ঢাকা ডার্বি, বর্তমানের কলকাতা ডার্বি, আকাশ পাতাল পার্থক্য কিন্তু রয়েছে। সেখান থেকে আপনি একটু আফসোস করতেই পারেন যেখানে কলকাতা ডার্বিতে এই আমেজটা এখনও রয়ে গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে, ফুটবলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই আমেজটা কবে ফিরবে তা আমাদের কারো জানা নেই। বাট ব্যাক টু রেগুলার বিজনেস অ্যান্ড লিভারপুল মেন্ট বিজনেস, তাদের নতুন অ্যাটাকিং লাইন, তারা সব মিলিয়ে প্রথম দিকে বোর্নমাউথ তাদেরকে প্রেশার দিয়ে স্নাফ আউট করলেও আর্নে স্লটের দল 4-2 গোলে জিতেছে প্রথম ম্যাচটা। লিভারপুলের হয়ে একেটিকে গোল পেয়েছেন কোডি গ্যাকপো, আবারও প্রমাণ করেছেন যতই অ্যাটাকিং চেঞ্জেস আনা হোক না কেন কোডি গ্যাকপো এই দলটার খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার। তবে যাকে নিয়ে কথা না বললেই নয় তিনি হচ্ছেন ফেদেরিকো কিয়েজা। সম্ভবত ফুটবলে এই মুহূর্তে ফেদেরিকো কিয়েজার মতো সেলিব্রেটরি ডাইভ কেউ হয়তো এরকম করে দিতে পারে, তার নি স্লাইড সেলিব্রেশন সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সেলিব্রেশন। আর্নে স্লট বলছেন যে সাধারণত ম্যাচের ওই ধরনের সিচুয়েশনে তিনি ডিয়েগো জটাকে আনতেন, ডিয়েগো জটার নামটা আনতেই হচ্ছে, আর্নে স্লট নিজেও স্মরণ করেছেন। এই ধরনের সিচুয়েশনে ডিয়েগো জটা এসে হয়তো ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু টেকনিক্যালি সেটা তো সম্ভব না, বাস্তবিকভাবেও সম্ভব নয়। তাই ফেদেরিকো কিয়েজা কাজটা পেয়েছেন, তাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে, ফেদেরিকো কিয়েজা কাজের কাজটা করে ফেলেছেন এবং ফেদেরিকো কিয়েজা চাইবেন লিভারপুলের হয়ে তিনি আরও এরকম করে রাঙাতে, কারণ তিনি চান লিভারপুলে থেকে যেতে। ইউভেন্টাসে তার যে ইন্টারেস্টটা ছিল কিংবা ইতালিয়ান কোনো ক্লাবে, সেটা এখন কি অবস্থা আপাতত জানা নেই। তবে ফেদেরিকো কিয়েজা লিভারপুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার হয়ে উঠতে পারেন। তবে বোর্নমাউথের খেলাকে আপনাকে অবশ্যই প্রেস করতে হবে। আন্দোনি ইরাওলার পকেট ব্যাংক সবকিছুই লুটপাট করে নিয়ে গেছে অন্য ক্লাবগুলো, তারপরও বোর্নমাউথ যেই ইন্টেন্সিটি, যেই হাই প্রেসিং সিস্টেমে খেলেছে, আন্দোনি ইরাওলার পুরোপুরি ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স পুরো ম্যাচ জুড়ে ছিল। এবং এটা আপনি ধরে রাখতে পারেন যে আন্তোয়ান সেমেনিও ব্রেস গোল করেছেন এবং যে নতুন সেন্টার ব্যাক এসছেন ডিয়াকিটে, তাদেরকে হয়তো ধরে রাখতে পারবে না বোর্নমাউথ, কিন্তু এই বোর্নমাউথের খেলা আপনি অবশ্যই এনজয় করবেন। তবে যেই ভদ্রলোক একটা কথা বলেছেন সেই কথার সাথে আপনি কতটুকু একমত হবেন আমি জানি না। তিনি বলছেন ম্যাচটা 1-0 গোলে হেরে যাওয়ার পর যে যেভাবে যে কায়দায় তারা ম্যাচটা খেলেছে, তারা প্রিমিয়ার লিগের যে কোনো অপোনেন্টকে হারিয়ে দিতে পারে। দলটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমের 28তম প্রিমিয়ার লিগ ম্যাচে এসে তিনি 15তম ম্যাচটা হেরে গেলেন। এত কিছুর পর কিভাবে এত আশার বাণী তিনি শোনাতে পারেন, তার অডাসিটি কত বেশি। আমি বলবো তিনি অডাসিটিটা একটু হলেও রাখতে পারেন, তার কারণ প্রিমিয়ার লিগ মাত্র শুরু হয়েছে, মাত্র একটা ম্যাচ হয়েছে। কোল পালমার একটা উক্তি করেছেন যে ইটস নট আ স্প্রিন্ট, ইটস আ ম্যারাথন। তার মানে আপনি প্রথম ম্যাচ দিয়ে প্রত্যেকটা দলকে বিচার করতে পারবেন না। যদি শুধুমাত্র একটা ম্যাচের নিরিখেই আপনি বিচার করেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রগ্রেস দেখা গিয়েছে। তার কারণ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট ম্যাচে আর্সেনালের গোলের শট নিয়েছে 22টা, এর চেয়ে বেশি শট এর আগে তারা একবারই নিয়েছিল আর্সেনালের পোস্টে, সেটা 25টা। এবং সেই ম্যাচে, সেই ইনফেমাস ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনালকে হারিয়েছিল সেই 8-2 গোলে। এটা অবশ্যই সাইন্স অফ ইমপ্রুভমেন্ট, কিন্তু আরও যে সাইন্স অফ ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে রুবেন আমোরিম চান যে তার মিডফিল্ড এবং তার যেই জোনগুলোতে তার গত মৌসুমে কন্ট্রোল ছিল না, সেই জোনগুলোকে তিনি কন্ট্রোল করতে চান। সেটা সেন্ট্রাল মিডফিল্ড থেকে শুরু করে 2 চ্যানেল এবং স্পেসিফিক কোনো উইং। সেই কাজটা গতকালকে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড করতে পেরেছে, যেটা এই হিট ম্যাপটা দেখলেই ভালো মতো টের পাওয়া যাচ্ছে। কিন্তু দিন শেষে ম্যাচটা তো ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছে। আর্সেনাল যেই কাজটা করে সেট পিস থেকে গোল দিয়ে ম্যাচ জিতে যায়, সেই কাজটাই আর্সেনাল করেছে। এবং ইনফ্যাক্ট সেট পিস থেকে গোল করার ব্যাপারে আর্সেনাল কতটুকু প্রলিফিক আপনাকে আরেকবার মনে করে দেওয়া দরকার, কারণ 2023-24 মৌসুমের পর থেকে এখনো পর্যন্ত কর্নার সেট পিস থেকে সবচেয়ে বেশি 31টা গোল এসছে আর্সেনালের কাছ থেকে। এবং ক্রেডিট গোলস টু নিক হোভার। গতকালকে বায়ান্দির হয়তো আরেকটু ভালোভাবে সেভ করলেও করতে পারতেন, কিন্তু ওটা ঠেকানোর সাধ্য আসলে বায়ান্দিরের ছিল না। কালাফিওরি যেটা হেড করে গোল করেছেন, ওই একটা গোলই আর্সেনাল করেছে। কিন্তু অন অ্যাভারেজ গতকাল আর্সেনালের জন্য খুব যেটা ভালো দিন গেছে বলা যাবে না। তবে মিকেল আর্তেতা খুশি, তিনি বলছেন যে তার প্লেয়াররা মিস্টেক থেকে তারা সেটাকে ভুল শুধরে কাজে লাগানো শিখেছেন। গতকালকে ম্যাচে অন্তত এটা টের পাওয়া গেছে। তবে সকল কটু কথা, সকল সন্দেহের বান, সন্দেহের তীর উড়িয়ে দিয়ে ম্যানচেস্টার সিটি তারা উলভসের সঙ্গে ম্যাচ জিতেছে 4-0 গোলে। অনেকেই ভাবছিলেন, ইনফ্যাক্ট আমিও বলেছিলাম যে পেপ গুয়ার্দিওলার জন্য এই সিজনটা অনেক কঠিন হয়ে যেতে পারে, সেটা হতে দেননি অস্কার বব এবং স্পেসিফিকলি টিজানি রাইন্ডার্স। এর চেয়ে ভালো ডেবিউ হয়তো প্রিমিয়ার লিগে আর কারো হতে পারে না এই ইন্দোনেশিয়ান ডাচম্যানের জন্য, যিনি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন এবং একজন সিটিজেন হিসেবে একটা গোল এবং একটা অ্যাসিস্ট প্রিমিয়ার লিগে ডেবিউতে করা আরেকজনই আছেন, তিনি সেরহিও আগুয়েরো। অবশ্যই আসলে রাইন্ডার্সকে আপনি কেভিন ডি ব্রায়নার রিপ্লেসমেন্ট বলে আপনি চালাতে পারবেন না, সেখানে ব্রায়ান চেরকির নামটাও আপনাকে নিতে হবে। অস্কার বব ওয়াজ ইমপ্রেসিভ, যেটা
আপনাকে আরও বার্তা দিয়ে দেয় যে কেন সাভিনিও দলে জায়গা হারিয়ে ফেলেছেন এবং সাভিনিওর জন্য হয়তো টটেনহামের কাছ থেকে পাওয়া বিডটা যদি বিড আসে ম্যানচেস্টার সিটি তারা কনসিডার করলেও করতে পারে। রাইন্ডার্স হ্যাড অ্যান অ্যাবসলিউটলি বেল্টার অফ আ ডেবিউ। আরেকটা দল যেটা আপনাকে হয়তো সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা ক্রিস্টাল প্যালেস, অলিভার গ্লাসনারের বর্তমান FA কাপ চ্যাম্পিয়ন, কমিউনিটি শিল্ড হোল্ডার, তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ হোল্ডারদেরকে রুখিয়ে দিয়েছে একটা 0-0 ড্রতে। আপনি বলতে পারেন তারা আনফরচুনেট এবেরেচি এজের গোলটা হলে এই মাঠ থেকে 1-0 গোলের জয় নিয়ে ফিরতো, তবে সেই গোলটা কেন বাতিল হয়েছে সেটাও একটু ব্যাখ্যাটা আপনার জানা দরকার। বিকজ মার্ক গেহি, যিনি একসময় চেলসি একাডেমির প্লেয়ার ছিলেন, তিনি এনক্রোচ করেছেন চেলসির ওয়ালকে এবং ফুটবলের 2019-এর যে আইন পরিবর্তন হয়েছিল সেখানে বলাই আছে, দ্য লজ অফ দ্য গেম স্টেট দ্যাট when 3 or more defending team players form a wall at a free kick, all attacking players must remain at least 1 meter from the wall until the ball is in play। অর্থাৎ যখন বলটা হিট করা হয়েছে তার আগেই মার্ক গেহি আসলে চেলসির ওয়াল ব্রিচ করে ফেলেছিলেন, যে কারণে আসলে খুব স্বাভাবিকভাবে গোলটা আর স্ট্যান্ড করেনি। স্ট্যান্ড করলে ক্রিস্টাল প্যালেসের জন্য একটা দারুণ সূচনা হতো প্রিমিয়ার লিগের। চেলসির খুব একটা চেলসি সুলভ খেলা তারা খেলেনি, তবে আবারও বলতেই হচ্ছে কেবল সিজনের শুরু হয়েছে, সিজনের শুরুতেই আপনি এক ম্যাচ দিয়ে কাউকে বিচার করতে পারবেন না, তেমনি আপনি বিচার অন্য কাউকেই আসলে করতে পারবেন না। তবে রিশার্লিসনের এই বাইসাইকেল ওভারহেড কিক দেখে আপনার হয়তো বিশ্বকাপের ওই গোলটার কথা মনে পড়েই গেছে ব্রাজিলের হয়ে তিনি যে কাজটা করেছিলেন, কিন্তু রিশার্লিসনের ক্যারিয়ারটা সম্ভবত এরকমই, তিনি হয় এরকম মাঝে মধ্যে ফ্ল্যাশি কিছু কাজ করে দেখেন তারপর আবার উধাও হয়ে যান 2-2.5 মৌসুমের জন্য। তবে থমাস ফ্র্যাঙ্কের জন্য খুব ভালো সাইন্স, রিশার্লিসন ফর্মে আছেন। মোহামেড কুদুস এবং রিশার্লিসনের এই ডিওটা যদি কাজে লাগে তবে হয়তো হিউং-মিন সনকে টটেনহাম অত মিস করবে না। থমাস ফ্র্যাঙ্কের টটেনহামকে আপনি একটু রাডারে হয়তো রাখতে চাইবেন দলগুলোর মধ্যে। অলিভিয়ে জিরু তিনি ফিরে এসছেন লিগ অতে ফিরে এসছেন লিলের হয়ে তিনি মাঠে নামলেন। মাঠে নেমে এমন একটা কীর্তি করে ফেলেছেন যেটা লিগ অতে একটা রেকর্ড হয়ে গেছে। 38 বছর 321 দিনে তিনি এখন সবচেয়ে বুড়ো খেলোয়াড় যিনি লিগ অতে গোল পেয়েছেন। অলিভিয়ে জিরু সাধারণত MLS-এ যান মানুষজন একটা রিটায়ারমেন্ট সিজন কাটানোর জন্য, সেই রিটায়ারমেন্ট সিজনটা তিনি বাদ দিয়ে তিনি লিগ অতে ফেরত এসেই তিনি একটা কাজ করে দেখিয়েছেন। স্পিকিং অফ MLS, মেসি অ্যান্ড ফ্রেন্ডস আর ব্যাক অন ট্র্যাক। মেসি গোল করিয়েছেন, তার দল LA গ্যালাক্সিকে হারিয়ে দিয়েছে 3-1 গোলে এবং মনে হচ্ছে ইস্টার্ন কনফারেন্সে খুব ধীরে সুস্থে মেসি অ্যান্ড ফ্রেন্ডস তারা খুব ধীরে ধীরে আসলে লিগের টপ টেবিলে বসে যেতে পারে, কারণ তাদের এখনো 3টা ম্যাচ বাকি রয়েছে যেখানে তাদের পয়েন্টের পার্থক্য মাত্র 5। তবে মেসির বন্ধুর অবস্থা খুব একটা ভালো নয়। মেসির বন্ধুকে আপনার সান্ত্বনা দেওয়াটা খুব বেশি প্রয়োজন, কারণ নেইমারের দল সান্তোস তারা 6-0 গোলে হেরে গেছে বাস্কো দা গামার কাছে। নেইমার এবং তার এক সময়ের কাছের বন্ধু কুতিনিও যেখানে ব্রেস স্কোর করেছেন সেখানে নেইমারকে শেষ পর্যন্ত কাঁদতে মাঠ ছাড়তে হয়েছেন এবং নেইমার ম্যাচ শেষে বলেছেন তিনি এরকম রেজাল্টের জন্য অত্যন্ত লজ্জিত। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল এই ম্যাচটা এবং ম্যাচটার রেজাল্টটা এতটাই গুরুতর যে নেইমারের কোচ অর্থাৎ সান্তোসের কোচ ক্লেবের হাভিয়েরকে স্যাক করা হয়েছে ঠিক ম্যাচের পরপরই। সান্তোসের অবস্থা খুব একটা ভালো নয়, গত মৌসুমেই রেলিগেশন থেকে উঠে এসে দলটা আবারও রেলিগেশন স্পটে ঘোরাফেরা করছে, তাদের সাথে পার্থক্য মাত্র 2 পয়েন্ট, অর্থাৎ রেলিগেশন জোন থেকে তারা মাত্র 2 পয়েন্ট উপরে রয়েছে। নেইমারদের অবস্থা কি হবে সান্তোসে বলা খুবই মুশকিল, কারণ নেইমার মাত্রই কন্ট্রাক্টটা রিনিউ করেছেন ডিসেম্বর মাস পর্যন্ত। নেইমারকে ইউরোপে আমরা ফিরতে দেখবো কিনা, ফিরতে দেখলে কোন ফিটনেসে ফিরতে দেখবো সেটা আমরা জানি না, তবে নেইমারকে আপনি হয়তো এরকম ভাবে কাঁদতে দেখতে চাইবেন না। চোখ ফিরাই সবচেয়ে ড্রামাটিক লিগ লা লিগাতে, যেখানে আবারও রেফারিং নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, সেটাও হয়েছে বার্সেলোনার ম্যাচে এবং এই সিদ্ধান্ত নিয়ে অলরেডি একটা ভার্ডিক্ট এসছে যে রেফারি সেখানে সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল ম্যাচটা বন্ধ করার জন্য, যেখানে মায়োরকার ওই প্লেয়ারটা বক্সে পড়েছিলেন, যেখানে ফেরান তরেস গোল করলেন, গোলটা স্ট্যান্ড করলো। বার্সেলোনা তার প্রথম ম্যাচে 3-0 গোলে জিতেছে। লামিন ইয়ামালকে খোঁচালে আপনি যে সেটার রিটার্নটা পাবেন খুব বাজেভাবে, সেটা আপনি আবারও প্রমাণ পেলেন। নাম্বার 10 জার্সিতে লামিন ইয়ামালের লা লিগাতে অভিষেক হয়েছে। বার্সেলোনার জন্য খুব একটা কষ্ট হয়নি 9 ম্যান মায়োরকাকে ডিল করার জন্য, তবে হানসি ফ্লিক বলছেন তিনি প্লেয়ারদের কাছে এই পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন না। তিনি বলছেন তার প্লেয়ারদের থেকে অন্তত মাত্র 50% প্লেয়ার পারফরমেন্স তিনি পেয়েছেন এবং এ ধরনের পারফরমেন্স পেলে বার্সেলোনা লা লিগাতে কখনোই ভালো করতে পারবেন না। রাশফোর্ডের জন্য মোটামুটি ভালো একটা সূচনা হলো, তিনি গ্যারি লিনেকারের পর প্রথম কোনো ইংলিশম্যান বার্সেলোনার জার্সি
মেসি চাপিয়ে তিনি বার্সেলোনার হয়ে খেললেন। গুড উইক ফর বার্সেলোনা, নট সো গুড ফর আতলেতিকো ক্লাব দে মাদ্রিদ। এতগুলো পয়সা খরচ করে, পয়সার ঝনঝনানি দেখিয়ে, বিশ্বের সবচেয়ে দামি কোচ রেখে এই ফলাফল আনলে হয়তো আতলেতিকো মাদ্রিদকে নিয়ে আপনি কোনো আশা ভরসা দেখতে পারবেন না। হুলিয়ান আলভারেজের চমৎকার একটা ফ্রি কিক থেকে গোলের পর তিনি আবারও প্রমাণ করেছেন ব্যালন ড'র লিস্টে কেন তার নাম না থাকাটা একটা অপমান, অন্যায়। কিন্তু দলকে তো আসলে জিততে হবে। আলেক্স বাইনা, জনি কার্দোসো সবাইকে এনে, হানচকোকে এনে এসপানিওলের কাছে 2-1 গোলে হেরে যাওয়াটা অবশ্যই দিয়েগো সিমিওনের জন্য একটা অশনি সংকেত। কারণ এই সিজন না হলে আর কখনোই হবে না সম্ভবত সৌদি আরবই ঠিকানা হতে পারে দিয়েগো সিমিওনের জন্য। তবে বিশ্বাসঘাতক নিকো উইলিয়ামসকে আবারও ভালোবাসার মমতায় পরম আদরে টেনে নিয়েছে সান মামেসের আথলেটিক বিলবাওর ভক্তরা। একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। বার্সা ভক্তরা একটু হয়তো ডুকরে ডুকরে কাঁদতে পারেন, কিন্তু নিকো উইলিয়ামসকে আবারও সম্ভবত বিলবাওর সমর্থকরা আপন করে নিয়েছেন। বিলবাও খুবই এমফ্যাটিক্যালি জিতেছে তাদের ম্যাচটা। রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে মঙ্গলবার দিন, খুবই আনইউজুয়াল একটা টাইমে ম্যাচ। রিয়াল মাদ্রিদের সিজনটা শুরু হতে যাচ্ছে ফাইনালি। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে, আপনার প্রেডিকশন বা আপনার এক্সপেকটেশন কি? আরও শুরু হয়ে যাচ্ছে সেরি আ এবং বুন্দেসলিগা। সেরি আ এবং বুন্দেসলিগা নিয়ে হয়তো একটা প্রিভিউ আপনি সামনে হয়তো দেখতে পাবেন। সেরিয়ার এবারের অবস্থা কি হতে পারে? রোমা মোটামুটি রিভ্যাম্পড একটা টিম নিয়ে এসছে। নাপোলি আর দ্য টাইটেল হোল্ডার্স। নাপোলি এবারের চাইতে, গতবারের চাইতে আরও বেশি শক্তিশালী। আতালান্তা কি করতে পারবে? ইন্টারন্যাশনালের পক্ষে কি এই সিজনে একটা টাইটেল রেসে থাকা সম্ভব কিনা? এসি মিলান অনেকগুলো পরিবর্তন করেছে, এসি মিলানের পক্ষে কি করা সম্ভব? কোন সেরিয়া ক্লাবকে এবারের মৌসুমে চমক আপনি দেখতে চাইবেন? বোলোনিয়া নাকি ফিওরেন্তিনা নাকি অন্য কোনো ক্লাব আপনি দেখবেন এই মৌসুমের চমক হিসেবে? বুন্দেসলিগাতে বোরিং সিজন, আবারও বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হবে। বায়ার লেভারকুজেনের অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আপনার প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন বুন্দেসলিগা এবং সেরি আ নিয়ে, এবং যে কোনো এই সপ্তাহের যে ম্যাচগুলো হয়েছে সেই সপ্তাহের ম্যাচগুলোর আপনার কোনটা মোমেন্ট অফ দ্য উইক ছিল সেটা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। দ্য dailystar.net যে কোনো মুহূর্তের আপডেট পেতে আপনি ভিজিট করুন দ্য dailystar.net ওয়েবসাইট। একই সঙ্গে এই ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন সকল এক্সপ্লেইনার্স এবং ফুটবল নিয়ে এই পডকাস্টগুলো। সেগুলো দেখতে ভিজিট করুন দ্য dailystar.net ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।